বন্ধুরা, আমার নাম সালমা। আমি বর্তমানে এই বাড়িতে বউ হয়ে এসেছি। আজকে প্রায় 2 বছর হয়েছে। কিন্তু বন্ধুরা, আমার স্বামী একজন প্রবাসী মানুষ হওয়ার কারণে আমি স্বামীর সুখ ভালোবাসা তেমন একটা বেশি পাই নাই। কেননা আমি এই বাড়িতে বিয়ে করার আসার পর শুধুমাত্র 6 মাস আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। এই 6 মাস আমার স্বামী আমাকে অনেক বেশি আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সোহাগ দিয়েছে এবং প্রচুর পরিমাণে রেসপেক্ট করতে হয় এই মানুষটা আমাকে। আমার স্বামীর নাম ছিল সোহাগ। বন্ধুরা, পেটের দায়ে মানুষকে অনেক জায়গায় অনেক সময় কাজে যেতে হয়। আমার স্বামী একজন প্রবাসী মানুষ, তিনি চলে গেছে। এদিকে আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো মানুষ থাকে না, সবাই আলাদা আলাদা থাকে। আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার শ্বশুরই আছেন, আমার শাশুড়ি নেই। শাশুড়ি নাকি অনেক ছোটোবেলায় মারা গিয়েছিল। তবে আমার শ্বশুর ছিল একজন স্কুল শিক্ষক। তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। তবে এখন তিনি আর পড়াশোনা করান না, এখন তার চাকরির বয়স পেরিয়ে গেছে। তিনি এখন রিটায়ার্ড কর্মকর্তা। তবে উনি প্রতি বছরই আসলে ওই সরকারি অনুদানের কিছু টাকা পান, তারপর হচ্ছে রেশনের অনেক মালামাল পান। যাই হোক, এদিকে আমার স্বামীও প্রবাস থেকে মোটামুটি টাকা আমাদের জন্য পাঠায়, সেও কিছু টাকা রাখে। এভাবেই আমাদের সংসারটা চলে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুর সে আসলে একজন শিক্ষক হলেও সে কিন্তু প্রচুর পরিমাণে নিজের ফিটনেস, ডায়েট এগুলো সে কন্ট্রোল করে। এবং সে প্রতিদিন সকাল ঘুম থেকে 5টার সময় উঠে ফজরের নামাজ পড়ে তারপর বন্ধুরা সে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, মানে শরীর নিয়ে সে প্রচুর চিন্তিত। সে বডি ফিটনেস, শরীর নিয়ে খুবই খুবই চিন্তিত। এরকম মানুষ কিন্তু খুব কম আমি দেখেছি। তো আমি তাকে মাঝে মধ্যেই বলি, কারণ আমি তার পুত্রবধূ। এই এত বড় বাড়ি আমাদের, উপরে যদিও টিন, রঙিন টিন, তারপর হচ্ছে দালান কুটা ঘর আমাদের বাড়িতে প্রায় 2টো বড় বড় রুম রয়েছে, বেডরুম, যেটা মাস্টার বেডরুম। আর সামনে 2টো ফটিক রুম রয়েছে, ছোট রুম যেগুলোকে বলে আর কি। মেহমান আসলে আমরা ওইখানেই থাকতে দেই। কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের গোষ্ঠী আশেপাশে কেউ থাকে না, সবাই দূর দূরান্তে থাকে। এদিকে ঘরে শ্বশুর আর আমি সারাক্ষণ থাকি। কিন্তু শ্বশুর আমাকে অনেকটা লজ্জা পায়, অনেক সময় আমাকে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না। এদিকে আমিও আমার অনেক পার্সোনাল কথা শ্বশুরের কাছে বলতে পারি না। আমার শাশুড়ি মাও নেই, আমার অনেকটা অস্বস্তি ফিল হয়। আমি প্রায় সময় অনেক কিছু বলতে চাই, কিন্তু শ্বশুরমশাইকে বলতে পারি না। আর দেখলাম তিনিও আমাকে একটু লজ্জা পান, আমাকেও তার অনেক কথা বলা হয় না। আমি প্রায় সময় শ্বশুরকে বলি, বাবা, আমার মনে হয় একটা বিয়ে করা উচিত। আপনি সারাদিন বাসার ভেতরে একা একা পড়ে থাকেন, তাছাড়া আমিও সারাদিন একা একা, আমারও ভালো লাগে না, সময় কাটে না। আর তাছাড়া বাবা, আমার তো অনেক কাজ করতে হয়। আপনি যদি একটা বিয়ে করেন তাহলে আপনার সেবা যত্ন করার জন্য হলেও এই বাড়িতে একটা লোক আসবে, আর সেই সঙ্গে আমিও একজন গল্প করার মানুষ পাই। তখন আমার শ্বশুরাব্বা আমাকে বলেন, বৌমা, তুমি এটা কী বলতেছ? এই বয়সে আমাকে কে মেয়ে দিবে? হ্যাঁ আর তাছাড়া আমার ছেলেকেই তো আমি এখন বিয়ে করিয়েছি। এই সবেমাত্র তুমি আসলে আমার বাড়িতে, এখন এই কথা শুনে আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে? হ্যাঁ। তখন আমি শ্বশুরকে বললাম, বাবা, আপনার যেমন স্ত্রী নেই, মারা গেছে, আপনি একা একা আছেন, আপনার মতো এইরকম সমাজে অনেক নারী আছে যাদেরও স্বামী নেই। তো অনেক নারী আছে বিয়ে করার জন্য তারা প্রস্তুত, কিন্তু তারা আসলে বর খুঁজে পাচ্ছে না। দেখেন বাবা, আপনি যদি রাজি থাকেন বা আপনার যদি ইচ্ছে থাকে বিয়ে করার জন্য, পাত্র খুঁজলে উকিলের কাছে বা ঘটকের কাছে বললে সে কিন্তু আমাদেরকে ম্যানেজ করে দিবে। আমার শ্বশুর আব্বা তখন বলতেছে, তাহাই নাকি, এত সহজ? ঠিক আছে, দেখো। তবে আমার ছেলে যদি সেই শর্তে আবার কোনো কিছু বলে, এইটা নিয়ে আবার চিন্তিত হয়। এখন ছেলেকে বিয়ে দিলাম, এখন আবার আমি বিয়ে করব এই বয়সে এসে, কেমন লাগে না? তাছাড়া একটা লজ্জাশরমের একটা বিষয় আছে, আমি শিক্ষক মানুষ। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা,
আপনি বিয়ে করতেছেন, আপনি কোনো ডাকাতি কিংবা চুরি করতেছেন না। আর শোনেন, বিয়ে করা হচ্ছে ভালো কাজ। এই কাজ করলে অনেক নেক পাওয়া যায়। আপনি তো আর চুরি করতেছেন না যে আপনাকে দেখে মানুষ হাসবে বা অনেকেই অনেক কথা বলবে। আপনি বিয়ে করতেছেন, বিয়ে করা খুবই ভালো কাজ। তখন শ্বশুর আব্বা বুঝলো। তখন আমি একটি ঘটক দেখলাম, ঘটকে প্রায় 10,000 টাকা বকশিস দিয়ে বললাম, ভাই আমার শ্বশুরের জন্য একজন মেয়ে লাগবে। যে কোনো মেয়ে হলেই হবে, তবে মেয়ের চরিত্র ভালো হতে হবে। গরিব হলেও কোনো সমস্যা নেই। আমি তার পুত্রবধূ হয়েই আমি যেন তার উকিলাতি করতে শুরু করে দিলাম। তখন একজন মেয়ে আমরা পেয়ে গেলাম। মেয়ে বললে ভুল হবে, অবশ্য তিনি মহিলা। ওনার বয়স প্রায় 35 বছর। তবে ওনার একটা মেয়ে আছে, মেয়ের বয়স প্রায় 18 বছর। ওনার অনেক আগেই বিয়ে হয়েছিল, কিন্তু ওনার স্বামী বিদেশে চলে গিয়ে আর কখনো দেশে ফিরে আসেননি। শোনা যাচ্ছে ওনার স্বামী নাকি বিদেশেই সেটেল হয়ে গেছে, তবে ওনার ডিভোর্স হয়ে গেছে। এরপর উনি আর ওই রকম পাত্রও পাননি, আর বিয়ে শাদিও করেননি। আর ওনার পরিবারের অবস্থাও খুব একটা বেশি ভালো না। ওনারা আসলে স্বামীর বাড়িতে থাকেন না, উনি বর্তমানে ওনার বাবার বাড়িতে থাকে ওনার মেয়েকে নিয়ে। তো ওনার মেয়েকেও বিয়ে দিতে হবে, ওনাদের কাছে কেমন টাকা পয়সাও নেই। তো এই কথাটা শুনে আমার তো খুব ভালো লাগলো। যাই হোক বাবা, শ্বশুরমশাই তো আমার সঙ্গে খুব লজ্জা পায়, আমাকে অনেক কিছু বলতে পারেন না। তো ওনাকে যদি বিয়ে দেই, শাশুড়ির কাছে উনি ওনার অনেক কথাই বলতে পারবে। আমি আমার হাজব্যান্ড সোহাগকে ফোন করলাম যে তোমার বাবাকে তো বিয়ে দিচ্ছি, আসলে তোমার কোনো সমস্যা আসে কি না? তোমার বাবা তো তোমাকে খুব বেশি সম্মান করে, সে তোমার মতামত চাইল। তখন সোহাগ আমার স্বামী আমাকে বলতেছিল, আরে না 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 না, আমার এতে কিসে মন খারাপের কথা। শুনো, আমার বাবা ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করেছে মাকে হারিয়ে। সে আমার কথা চিন্তা করে আর কোনো বিয়ে করে নাই। তুমি একটা ভালো পাত্রী দেখে আমার আরেকটা মা নিয়ে এসো। দেখো, আমার এতে কোনো আপত্তি নেই যদি মানুষটা না ভালো হয়। যদি টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি আরও বেশি বেশি করে টাকা দিব। আমার স্বামী তো আরও বেজায় খুশি। তখন আমিও বিয়ের সব প্ল্যান করলাম। তখন আমি দুই পক্ষের সম্মতি নিয়েই আমি আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে বললাম, দেখেন, আমরা এই বয়সে কোনো অনুষ্ঠান করতে পারবো না, কারণ এই বয়সে বিয়ে করলেই সমাজের মানুষ অনেকেই অনেক কথা বলবে। তবে বিয়ে একটি ভালো কাজ, কারণ আপনারা কোনো গুনাহ বা কোনো পাপ কাজ করতেছেন না। এটা খুবই ভালো কাজ। আমরা ডিরেক্ট কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তখন তারা সবাই খুশি হলো যে আমরা কাজী অফিসে বিয়ে করব। তারপর বন্ধুরা, বিয়ের পর আমি নিজ হাতেই বাসরঘর আমার শ্বশুরের জন্য সাজালাম। তবে আমার শ্বশুরের রুম ছিল আমার পাশেই। তাদের ঘরে কি আওয়াজ হতো, কি শব্দ হতো, কি কথা হতো, আমার ঘর থেকেই সব কিছু শোনা যেত। তবে বিয়ের আগে আরও একটা শত্রু ছিল। সেই শত্রুটা হচ্ছে, উনার যেহেতু একটা আবিয়াইতে একটা মেয়ে আছে অবিবাহিত, সেই মেয়েটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে এবং এই মেয়েকে বিয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব সব কিছু আমাদেরই। যাই হোক, আমি একটা ননদ পেলাম। তো বন্ধুরা, বাসর রাত আমার শ্বশুরে ঢুকে পড়লো, শাশুড়িকে নিয়ে বেশ মজা মাস্তিতেই করলো। আর এদিকে ননদ আমার ঘরে থাকা শুরু করলো। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ, আমি একা একা থাকি। কিন্তু একা একা থাকলে কি হয়েছে, আমাকে সারা রাত সজাগ থাকতে হয়। বুঝেনি তো বন্ধুরা, বিদেশে আমার স্বামী থাকে, বেচারা কত কষ্টে থাকে। তাকে রাত 10টা থেকে প্রায় 2টা-3টা পর্যন্ত ভিডিও কলে অনেক কিছুই দেখাতে হয়। এখন আমি তো আর আমার ননদের সামনে এইগুলো আর দেখাতে পারি না, তাই না? আমারও তো একটা লজ্জা হয়, তার ভাই আর এগুলো দেখবে। যাই হোক, আমি ভাবলাম সে তো আর তার আপন বোন না, দেখলেই বা কি। তখন আমি বললাম, ননদিনী, তুমি একটা কাজ করো। আসলে তোমার ভাইয়া বিদেশে থাকে, তো তো বুঝোই তো, তোমার ভাইয়া বিদেশ থেকে অনেক সময় অনেক কিছু দেখতে চায়। তো তুমি যদি কালকে থেকে ওই পাশের রুমটা পরিষ্কার করে ওই রুমে থাকতে, তাহলে আমার জন্য আর তোমার জন্য বেশ ভালো হয়। এই দেখো না, তোমার ভাইয়া দেখতে চাচ্ছে। ওদিন আমার স্বামী বিদেশ থেকে কল দিয়েছে, বলতেছে, কি ব্যাপার, আজকে তো বাবা আর মায়ের বাসর রাত, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ। তো সে আমাকে বলতেছে,
তাহলে তুমি আজকে আমাকে একটু দেখাও না জান। আমি বললাম এই পারে না, এখানে তোমার ওই সৎ বোন রয়েছে বুঝছো, ও সব দেখে ফেলবে। তারপর আমি ওকে বললাম ননদিনী তুমি ওদিকে পাক দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর বন্ধুরা আমি আমার স্বামীকে অনেক কিছুই দেখালাম। আসলে সে বিদেশে থাকে, সারাদিন অনেক কাজ করে, রাতে একটু ফ্রি হয়ে আমাকে ভিডিও কল দেয় এবং ভিডিও কলে আসলে তার স্ত্রীকে একটু দেখতে চায়। বুঝেন তো, একটু দেখে হাত দিয়ে একটু সুখ নিতে চায় আর কি। তো সে হাত দিয়ে ওইটা সুখ নিচ্ছে, এদিকে আমিও সুখ নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি ননদিনী না ঘুমিয়ে সব কিছু দেখে ফেললো। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর আমি সকালবেলা শ্বশুর আর শাশুড়িকে বললাম, কি বাবা ফুলসজ্জার রাত আপনাদের ভালো কেটেছে তো? তখন শ্বশুরের মনটা দেখলাম একটু খারাপ। আমি বুঝলাম না কি হলো। যাই হোক, এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখলাম শাশুড়ি তার ব্যাগ গুছাচ্ছে। আমি ভাবলাম কি হলো আবার। আমি শাশুড়িকে বললাম, শাশুড়ি মা কী হলো, আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন, কোথাও যাবেন নাকি? শাশুড়ি তখন আমাকে বলল, হ্যাঁ বৌমা, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি। আসলে আমার মেজো ভাই খুব অসুস্থ বুঝছো, সেখানে যেতে হবে আমাকে। তাছাড়া এই যে তোমাদের কাছে আমার মেয়ে শাপলাকে রেখে গেলাম, তুমি একটু ওর খেয়াল দেখো ঠিক আছে, আর তোমার শ্বশুরমশাইকেও একটু খেয়াল দেখো। আর যদিও শাপলাকে আমি বলে গেছি সে যেন তোমার শ্বশুরের সব খেয়াল রাখে, তারপরেও তুমি একটু খেয়াল দেখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমার শ্বশুর তার বউকে এগিয়ে দিয়ে আসলো। তারপর বন্ধুরা আমার তো প্রতি রাতের মতো আমি একটু লেট করে ঘুমাই। আমি খেয়াল করলাম ওই দিন রাতে শ্বশুরমশাইয়ের ঘর থেকে এক অদ্ভুত রকমের শব্দ আসতেছে। এই 1 মাস যে আমার শাশুড়ি ছিল তাদের ঘরে শব্দ হয়েছে, কিন্তু এত শব্দ হয় নাই। শাশুড়ি মনে হয় একটু পাকা বলে এত শব্দ হয় নাই, কিন্তু আজকে হঠাৎ করে আমার কানে বাজতেছে। ওই যে শাশুড়ির যে মেয়েটা শাপলা, ওর কণ্ঠ শব্দ আসতেছে, বাঁচাও মরে গেলাম আর পারছি না, এক অদ্ভুত রকমের আওয়াজ আসতেছে শ্বশুরের রুম থেকে। আমি তাড়াতাড়ি ভিডিও কলটা কেটে আমি শাপলার রুমে গেলাম, গিয়ে ওকে দরজায় নক করলাম। দেখলাম রুমের ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, রুমের ফ্যান বন্ধ, একেবারে কোনো শব্দ নেই। আমি তাড়াতাড়ি আবার শ্বশুরের রুমের দরজার সামনে গেলাম, গিয়ে দেখলাম ও মা, শ্বশুরের রুমের সামনে থেকেই তো শব্দগুলো আসতেছে, বাইরে শব্দের জ্বালায় আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো পর্ন সাইটে ঢুকে ফেলেছি। না, বাঁচাও মরে গেলাম আর পারতেছি না, আসতে দাও, কি সমস্ত শব্দ আসতেছে। আমি শ্বশুরের দরজায় জোরে জোরে নক করলাম হাত দিয়ে। দেখলাম রুম থেকে কোনো সারা শব্দ আসতেছে না, তারা মনে হয় পৃথিবীর এক অন্য স্বর্গরাজ্যে বাস করতেছে। আমি আরও জোরে নক করতে শুরু করলাম, বাবা কি হয়েছে, রেশমার কি এই শাপলাকে কোনো কিছু হয়েছে, আপনি ওকে মারছেন কেন? বাবাও ভেতর থেকে কোনো শব্দ করলো না। দেখলাম আমার শ্বশুর আব্বা সুখের এক শব্দ করতেছে, ওদিকে রেশমা চিৎকার করে কান্না করতেছে। আমি বুঝতেছি না আসলে তাদের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আগে তো আসেনি। এই 1 মাস আমার শাশুড়ি মা ছিল কই, তখন তো শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে, কিন্তু এত আওয়াজ হয় নাই, আজকে এমন কি হলো? আমি ভাবলাম না, আমার ফলো করতে হবে। এই দিকে শাপলা সে তার রুমে নেই, শ্বশুরের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আসতেছে, আমি যেন কিছুই বুঝতেছি না। আমার স্বামী এদিকে ভিডিও কল দিচ্ছে ইমোতে। আমি তাকে বললাম, ওগো আজকে আমি একটু বিজি, আমাকে একটা অপারেশনে আছি আমি তোমাকে কালকে কল দিচ্ছি। এই কথা বলে আমি তার কলটা কেটে দিলাম। দিয়ে আমি ভাবলাম না, আজকে আর আমি ঘুমাবো না। শ্বশুরের রুম থেকে শাপলা সকালে বের হয় কিনা আমি দেখব কি হয়েছে। আমি ওর দরজায় দাঁড়িয়ে লইলাম। সকাল যখন ভোর 6টা হলো, হঠাৎ করে দেখলাম শাপলা তার কাপড় চোপড় অবস্থা খুব একটা বেশি ভালো না। তিনি সামনে তার কাপড় চোপড় রেখেই সে ওয়াশরুমের দিকে চলে গেল। শাপলা সকাল সকাল ওয়াশরুমে গিয়ে সে গোসল করতেছে, এদিকে শ্বশুরমশাইও অদ্ভুত রকমের আজকে গুণ দিচ্ছে। শাপলা কাছে গেলাম,
গিয়ে আমি বাথরুমে নক করলাম। সে বলল, ভাবি আমি গোসল করতেছি, আমি গোসল করেই আসতেছি। সে গোসল করে আসার মাত্রই আমি তাকে বললাম, শাপলা তুমি সারা রাত কোথায় ছিলে? কই তুমি তো তোমার রুমে ছিলে না, আর এখন তুমি শ্বশুরের রুম থেকে বের হলে কেন? আর এখন তুমি গোসলই বা কেন করতেছ? কই এই একটা মাস তো তোমাকে দেখলাম না গোসল করতে। তখন শাপলা আমাকে বলতেছে, আরে ভাবি তুমিও যে কি বলো না, আরে বাবাকে সকালবেলা দেখি বাবার শরীরটা বেশ খারাপ ছিল, এই জন্য আমি গিয়ে তার হাত পাটা একটু টিপে দিয়ে আসলাম, আর আমার একটু শরীরটা খারাপ লাগতেছে, তাই ভাবলাম একটু গোসল করে আসি। ভাবি তুমিও না কি যে মনে করো। এই কথা বলেই আমার ননদিনী শাপলা সে চলে গেল। আমি কিছুই বুঝলাম না। গতকালকেই আমার শাশুড়ি তার ভাইয়ের অসুস্থতার কথা বলে সে বাড়ি থেকে চলে গেল, আর আজকে রাতেই শ্বশুর আর শাপলা তারা বাপ এবং মেয়ে একসঙ্গে একই রুমে সারা রাত এক অদ্ভুত রকমের চিৎকার করলো, আওয়াজ করলো। তাদের চিৎকারের শব্দে আমি আর যেন কোনোভাবেই টিকতে পারলাম না। তারা সব কী বলতেছে? যাই হোক, আমাকে তাদের উপর কড়া নজর রাখতে হবে, কি হচ্ছেটা কি। যদিও শ্বশুরের আসল নিজের মেয়ে না শাপলা, সে তার অন্য মেয়ে, সৎ মেয়ে। যাই হোক, আমি কিছুক্ষণ পর ঘুম থেকে আবার উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সবার জন্য নাস্তা বানালাম। তারপর শ্বশুরের রুমে গেলাম, গিয়ে শ্বশুরকে বললাম, বাবা আপনার কি শরীর খারাপ নাকি? শ্বশুর বলল, কই না তো বৌমা। আমি বললাম, সকালবেলা দেখলাম শাপলাকে আপনার রুম থেকে বের হয়ে যেতে, আবার এত সকালবেলা শাপলা গোসল করতেছে। সাধারণত শাপলা এর আগে কখনো আমি তাকে গোসল করতে দেখি নাই। ওকে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে আপনার শরীরটা নাকি অসুস্থ। তখন শ্বশুর আমার কাছে দড়া খেয়ে গেল, বলতেছে ওই একটু আর কি, শাপলা আমার খেদমত করে এই আর কি। আমি মনে মনে ভাবলাম, বেটা বুড়ো, তোকে তো আমি এতদিন ভালো ভেবেছিলাম। হ্যাঁ, আমার শ্বশুর বলে তোকে আমি অনেক সম্মান দিয়েছিলাম, তুই বুঝি এইরকম একটা কচি মেয়েকে ছাড়লি না শেষ পর্যন্ত। হ্যাঁ যাক, এতদিন আমার সঙ্গে তুমি লজ্জা কথাই বলতে না, আর সেই জায়গায় তুমি বিয়ে করেছো সেই মেয়েকেই, তোমার কচি একটা মেয়েকে এইভাবে তুমি সারা রাত, বাপরে বাপ, মেয়েটাকে মনে হয় মেরে ফেলবে এরকম অবস্থা ছিল। যাই হোক, বাবাও যেহেতু আমার কাছে কোনো কিছু স্বীকার করতে চাইতেছে না, আমি আর তাদের কাছে জোর করলাম না, আমিও চলে গেলাম। কিন্তু আমি দেখলাম সারাটা দিন শাপলা আর বাবা তারা বারবার রুমের দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করে দিয়ে তারা এমন কী আচরণ করতেছে, আমি যেন তাদের মতিগতি কোনো কিছুই বুঝতেছিলাম না। এদিকে আজকে রাতেও দেখলাম বাবা আর শাপলা তারা একই রুমে সেই অদ্ভুত রকমের চিৎকার করতেছে। আমি বুঝলাম না তাদের কি হচ্ছে আসলে। আমি তাদেরকে হাতে নাতে ধরেও যেন ধরতে পারতেছি না। এক প্রকার আমার কাছে খুব রাগ হলো। আমি ভাবলাম, তাদের যা খুশি তাই করুক গে, আমার তাতে কি। হ্যাঁ, আমি তাদেরকে বিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি যদি তার মেয়েকে আমার শ্বশুরের কাছে রেখে যায় খেদমত করার জন্য, আর শ্বশুর যদি তার খেদমত করে, আর এত যদি সাপ্পারও কোনো দ্বিমত না থাকে, আমার আর কিছু করার নেই। আমি বাড়ির বউ আছি, পুত্রবধূ, আমি পুত্রবধূর মতোই থাকি। আমি আর তাদের কাজে কোনোভাবেই নাক গলালাম না। এদিকে এইরকম অবস্থা দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। আমি শ্বশুর আব্বাকে গিয়ে বললাম, বাবা শাশুড়ি মা গেল আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এই পর্যন্ত তিনি একটা কলও দিলেন না। তিনি কেমন আছেন, কি করতেছেন, বা কবে আসবেন? বাবা আপনার মনে হয় শাশুড়িকে এবার গিয়ে নিয়ে আসা উচিত। শ্বশুর আব্বা আমাকে বলতেছে, হারে তোমার শাশুড়ি তার নিজের বাপের বাড়িতে গিয়েছে, তার ভাই অসুস্থ, থাকুক কয়েকটা দিন সেখানে, কয়েকটা দিন থেকে তারপরে আসুক, ধীরে ধীরে আসুক। তাছাড়া শাপলা তো আছেই, সে তো আমার খেদমত করতেছে, সে তো আমার দেখাশোনা করতেছে। শাপলা তো আর আমার দেখাশোনার কোনো কমতি রাখতেছে না। বৌমা তুমি কোনো টেনশন করো না, তোমার কোনো কিছু লাগে তুমি শাপলার কাছে বলতে পারো। বিষয়টা শ্বশুর আব্বা আমার কাছে এমনভাবে বলল, মনে হচ্ছে শাপলা তার মেয়ে না, শাপলা তার বিয়ে করা বউ। হ্যাঁ, সারাক্ষণ দিন রাত 24 ঘন্টা শাপলাকে তার কাছে রাখে, এবং দিনের বেলায় সে দরজা বন্ধ করে দেয়, রাতের বেলা সারা রাত তো শাপলা তার কাছেই থাকে। আমি বাবাকে বললাম, বাবা ইদানিং দেখতেছি শাপলা রাতে তার রুমে থাকে না, সে আপনার রুমে থাকে,
বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না, শাপলা আজকে থেকে আমার কাছে থাকবে। আমি বললাম। তখন শাপলা বলতেছে, ভাবি এইটা আপনি কি বলেন? দেখেন ভাইয়া বিদেশে থাকে, সে আপনাকে সারা রাত কল দেয়। ভাবি আমি আপনার কাছে থাকলে ভাইয়া ভিডিও কল দিতে লজ্জা পায়। আমি বরং একটা কাজ করি, বাবার কাছে থাকি। তাছাড়া মাও তো চলে গেছে বাড়িতে, বাবা একটু অসুস্থ, বাবার কখন কি লাগবে না লাগবে ওষুধ খেতে চায়। রাতে বাবার অনেক ব্যাক পেইন হয়, মাথা ব্যথা করে, বাবাকে তেল মালিশ করে দিতে হয়, একটু দেখাশোনা করতে হয়। ভাবি আমি বরং ওই রুমে না থেকে আমি বাবার কাছে থাকি। বাবার কাছে থাকলে মা যেহেতু নেই, আমি বাবার সেবা যত্ন করি। ওরে বাবা, এ যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি শাপলাকে চাইলাম আমার কাছে রাখতে, যে কচি মেয়েটাকে আমার বুড়ো শ্বশুর মেরে ফেলবে। ওদিকে সেই কচি মেয়ে শাপলাই বলতেছে সে নাকি বাবার কাছেই থাকবে। আমি আর এখানে কি বলবো, আমার তো আর এখানে কোনো কিছু বলার মুখে রইল না। তখন আমি শাপলাকে আর শ্বশুরকে বললাম, ঠিক আছে, তোমরা যেহেতু নিজেরাই নিজে বাঁশ খেতে চাচ্ছ, আমার আর কি করার। আমি এই কথা বলে সেখান থেকে চলে আসলাম। ওদিন রাতে আবারও তাদের রুম থেকে অদ্ভুত রকমের শব্দ আসতেছে। আমার রুম থেকে সেটা স্পষ্ট শোনা যাচ্ছে, মরে গেলাম, বাঁচাও। প্রতি রাতে এরকম শব্দ আসে। তাছাড়া আমার শ্বশুর বন্ধুরা, সে আসলে প্রচুর পরিমাণে ব্যায়াম করে, তো ডায়েট করে, জিম করে। সে একজন প্রাইমারি স্কুল শিক্ষক হলে কী হবে, সে প্রতিদিন সকালে দুধ পান করে, আবার রাতেও গরুর দুধ খায়। তাছাড়া কাঁচা শাকসবজি খায়। তার প্রচুর পরিমাণে শক্তি। এই বুড়ো বেটা এই কচি মেয়েটাকে দললে, এই মেয়েটা তো বাঁচার আর কোনো চান্সই নেই। এই মেয়েটা তো নির্ঘাত মরে যাবে ভাই, নির্ঘাত মরে যাবে। যাই হোক, তখন আমি ভাবলাম যে আমার স্বামী আমাকে ভিডিও কল দিছে, সে আজকে অনেক কিছুই দেখতে চাচ্ছে। আমি তাকে ভাবলাম আমার শ্বশুরের বিষয়টা তার কাছে আমি খোলাখুলি করে বলবো। আমি তাকে বললাম, ওগো, আমি তো তোমার বাবাকে বিয়ে দিয়েছিলাম ভালোর জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আমি খারাপ ভুল কাজ করে ফেলেছি। শুনো, তোমার মা আজকে প্রায় 10 দিনের মতো সে তার বাপের বাড়িতে গেছে, এদিকে তার মেয়েটাকে রেখে গেছে। কিন্তু তোমার বাবা সেবা যত্ন করার জন্য তার মেয়েকে রেখে গেছে। কিন্তু তোমার বাবা দিনের বেলাও দরজা বন্ধ করে রাখে, রাতের বেলাও দরজা বন্ধ করে রাখে। তোমার বাবা আর ওই মেয়েটা একই রুমে এক অদ্ভুত রকমের শব্দ করে। হ্যাঁ, এইটা আমার কাছে একদমই ভালো মনে হচ্ছে না। ওদিকে ছেলে বলতেছে, আরে শাপলা যদি বাবা সেবা করে, বাবার যত্ন করে, তাহলে তোমার সমস্যা কি? মা যদি নিজেই বলে থাকে এইটা, বাবাও যদি রাজি থাকে, শাপলাও যদি নিজের ইচ্ছাকৃতভাবে সেবা করে, তাহলে আর আমাদের সমস্যা কি? করুক। তাছাড়া বাবা অনেক কষ্ট করেছে, ঠিক আছে, বাবাকে একটু একা থাকতে দাও, একটু ইয়া করুক। ও বাবা, আমি তার ছেলের কাছে ভালোর জন্য বিচার দিলাম, এদিকে ছেলে দেখতেছি বাবার প্রেমে পুরো হাবুডাবু খাচ্ছে। সে তার বাবার পক্ষ নিয়েছে। আমার আর এখানে কি বলার, আমার আর এখানে কিছু বলার লইল না। তো এরকম করতে করতে প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাসেও আমার শাশুড়ি আসলো না। হঠাৎ করে শুনতে পেলাম আমার শাশুড়ি নাকি মারা গেল। তার নাকি একটা রোগ ছিল, এবং এই রোগের কথা আমার শাশুড়ি মা জানতো, শাপলাও জানতো। আর এই জন্যই আমার শ্বশুরের কাছে শাপলাকে রেখে শাশুড়ি তার বাপের বাড়িতে চলে গেছে, সেখানে চিকিৎসা অবস্থায় সে মারা গেছে। এই কথা শুনে আমার খুব কষ্ট লাগলো। এদিকে দেখতে দেখতে এখন শাপলাও তার পেট বড় হয়ে গেছে। শ্বশুরের কাছে দিনের পর দিন, রাতের পর রাত একই রুমে একই বিছানায় থেকে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এদিকে শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তোমার সঙ্গে আর শাপলার সঙ্গে আমার একটি জরুরি গোপন মিটিং আছে। আমি মনে মনে ভাবলাম, তোমাদের যে জরুরি কি মিটিং, সেইটা আমার খুব ভালোভাবেই জানা আছে। শাপলা আর আমার শ্বশুর এক হয়ে তখন আমার কাছে জানতে চাইলো, দেখো তোমার শাশুড়িও তো এখন নেই, এখন কি করব। আমি বাবার কাছে বললাম, আসলে বাবা আপনার কপালই খারাপ। আমার আগের শাশুড়িও আপনাকে ছেড়ে চলে গেল, উনাকে বিয়ে দিলাম ভালোর জন্য, উনিও আপনাকে ছেড়ে চলে গেল। তখন সে আমাকে বলতেছে, আচ্ছা সে না হয় চলে গেল, বৌমা এই যে শাপলা, সে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে। আসলে তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম, তুমি হয়তো অনেক কিছুই জানো গোপনে গোপনে। দেখো বৌমা, তোমার শাশুড়ি নিজের ইচ্ছাকৃতভাবে শাপলাকে আমার কাছে রেখে গেছে। তাছাড়া শাপলাও
সে আগে একটা রিলেশন করেছিল, আসলে তার পেটে বাচ্চা ছিল, কিন্তু এই পর্যায়ে তাকে আসলে কেউ বিয়ে করতে চাইতেছিল না। এই জন্য শাপলা আমার কাছে তোমার শাশুড়ি দেখে গিয়েছিল, আর আমি ভেবেছিলাম শাপলাকে আমি বিয়ে করব। দেখো বৌমা, একটা পুরুষ মানুষ তো 4টা বিয়ে করতেই পারে যদি সে চালাতে পারে। তো তোমার শাশুড়ি নিজের ইচ্ছাকৃতভাবেই শাপলাকে আমার কাছে রেখে গেছে, এবং সে বলে গেছে আমি যেন শাপলাকে বিয়ে করি এবং আমি যেন তাকে স্ত্রীর সম্মান, স্ত্রীর মর্যাদা দেই। তো তোমার শাশুড়ি বেঁচে থাকা অবস্থায় আমি তাকে বিয়ে করতে পারি নাই, এখন যেহেতু সে মরে গেছে তো আমি চাই শাপলাকে বিয়ে করতে। বৌমা, তুমি বিয়ের সমস্ত বন্দোবস্ত রেডি করো। তাছাড়া শাপলা তো প্রেগনেন্ট হয়ে গেছে, আশেপাশের লোকজন, সমাজের লোকজন যদি জেনে যায় তাহলে বিষয়টা আসলে খুব খারাপ হবে। তখন অনেকেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তাছাড়া আমি একজন স্কুল মাস্টার, প্রাইমারি স্কুলের, অনেকেই বিষয়টা অনেক বাজেভাবে, বাজে চোখে দেখবে। আমি তখন ভাবলাম, আচ্ছা, তার মানে এতদিন শাপলা আর আমার শ্বশুর এই কারণেই তারা একই রুমে থেকেছে। আচ্ছা, তখন আমি আর কি বলবো, কাজী ডেকে এনে বাসায় শাপলা শ্বশুরকে বিয়ে দিলাম, যাতে করে সমাজের মানুষ কেউ কোনো কিছু বলতে না পারে। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি যে আমার শ্বশুর আর কচি মেয়ে শাপলা, তারা একে অন্যকে ঠিকই তো বুক করতেছে। আমার শ্বশুরের পাতার মতো শরীর, কচি মেয়েটাকে দিনের পর দিন সে বুক করে মেরেই ফেললো। আর আমার শ্বশুর যখন শাপলাকে ধরে, শাপলা তখন সহ্য করতে পারে না, চিৎকার চেঁচামেচি করে, বাঁচাও, মরে গেলাম। মেয়েটা খুব কষ্ট পায়, আমি বুঝলাম, তবে কষ্টের মাঝে তো সুখ আছে। এদিকে আমার স্বামী তাকে বিদেশে, বেচারা আমার মতো এরকম একটা সুন্দরী বউ রেখে সে চলে গেছে বিদেশে। আমি দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে স্বামী ছাড়া থাকতেছি। আমার বিছানা যেন একেবারেই আমাকে অভিশাপ দিচ্ছে। আমি হয়তো ভেবেছিলাম যে শ্বশুরমশাই হয়তো আমাকে কোনো কিছু বলবে, কিন্তু শ্বশুর তো আমার কাছে লজ্জা পায়, সে আমাকে কোনো কিছু বলতে পারে না, কারণ আমি তার পুত্রবধূ বলে। এদিকে আমিও শ্বশুরকে লজ্জা পেয়ে আসলে মনের অনেক না বলা কথাই না বলাই রয়ে গেল। আমিও আমার শ্বশুরকে কোনো কিছুই কখনো খুলে বলতে পারি নাই, আর শ্বশুরকে কোনো কিছু বলতে না পারার কারণে আজকে শ্বশুর আমাকে পাইল না। আর আমি খাল কেটে কুমির এনেছি, শ্বশুরকে বিয়ে দিয়েছি, এরকম একটা কচি মেয়েকে এখন শ্বশুর পেয়েছে। যাই হোক, আমার খুব খারাপ লাগলো, আমার খুব কষ্ট লাগলো যে শ্বশুরের মতো একটা শক্তিশালী পুরুষ আসলে সে আমার মতো এরকম একটা নারীকে পাইল না। আমারও খুব কষ্ট লাগতেছে। এদিকে তার মা মরে যাওয়ার কারণে তাকে তার নানার বাড়িতে যেতে হবে শাপলাকে এগিয়ে দিয়ে আসলো আমার শ্বশুর। বাড়িতে আসার পর শ্বশুরের খেদমত দেখাশোনা করতে শুরু করলাম আমি। শাপলারও বিয়ে হয়ে গেল। তো শ্বশুর আমাকে তখন বলতেছে, বৌমা, আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে। আমি ভাবলাম, যেহেতু আমার শ্বশুর এই সুযোগে বাড়িতে একা একা আছে, আর শাপলা যেহেতু তার নানার বাড়িতে গিয়েছে এবং তার যেহেতু মা মারা গেছে, তো সে কয়েকটা দিন ওই বাড়িতে থাকবে। যা, এই ফাঁকে যদি আমি শ্বশুরকে আমার রূপ যৌবনে যদি আমি আটকাতে পারি, যদি আমার নিজের করে নিতে পারি শ্বশুরকে, এইটা হবে আমার জন্য একটা লাকি চান্স। শ্বশুরকে যদি আমার রূপের জালে আটকাতে পারি, তাহলে শ্বশুর আমাকে একটু ভালোবাসা দিবে। শ্বশুরের ওই শক্তিশালী শরীরের ছোঁয়া আমিও কিছুটা হলেও পাবো। আমি শ্বশুরকে দেখিয়ে বুকে উন্না পরি নাই, একটা হালকা পাতলা একটা ড্রেস পরে বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলাম, এবং শ্বশুরকে যখন আমি চা দিতাম, খাবার দিতাম, আমি একটু হট হয়ে, অনেক সময় কাপড় একটু হালকা পাতলা পরেই শ্বশুরের সামনে যেতাম। অনেক সময় আমি শ্বশুরকে আমার বুকও দেখাতাম। শ্বশুর আমার রূপ যৌবন দেখে তার তো জিভে পুরো জল আসতেছে। শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, আজকে তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে, আজকে তোমাকে অনেক হট লাগতেছে। আমি শ্বশুরকে বললাম, তাই নাকি? আমি তো এরকম হট আর এরকম সুন্দরী আরও অনেক আগে থেকেই, আপনি তো আমাকে কখনো ভালো করে দেখেনি নাই। তখন শ্বশুর আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম, বেচারা আজকেও কিছু বলল না, যা, বেচারা যদি নিজের মুখে কিছু না বলে আমিও বলবো না। আমি সেখান থেকে রাগ হয়ে চলে গেলাম। আমি আরও ভাবলাম, শ্বশুর হয়তো আমাকে বলবে, বৌমা,
তোমার মতো এত সুন্দর একটা বউ, ইস, যদি তুমি আমাকে একটু দিতে। আহে, শ্বশুর বেটা বললেই তো আমি শ্বশুরকে দিয়ে দেই, কিন্তু শ্বশুর আমাকে মুখ ফুঁকে কখনোই বলে না। আমি শ্বশুরের সামনে বিভিন্ন আকার ইঙ্গিতে এবং খোলামেলা পোশাকে আমি যেতাম, যেন শ্বশুর আমার রূপের জালে বাধা পড়ে সে আমাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে, কিন্তু শ্বশুর আমাকে কোনো কিছুই কখনো বলতো না। আমি রাতে শ্বশুরমশাইকে তেল মালিশ করে দিচ্ছিলাম এবং একটা হালকা কাপড় পরে গিয়েছিলাম। শ্বশুর আমাকে বলল, বাহ বৌমা, তোমার শাশুড়ি ঠিক এইভাবে আমার সেবা যত্ন করতো। বৌমা, তোমাকে সেই সুন্দর লাগতেছে, আসলে এত সুন্দর কাউকে লাগে নাই। আমি বললাম, বাবা, আপনি তো আমাকে কখনো ওইভাবে চোখে দেখেনি নাই, আপনি তো কোনো কিছু বলেনি নাই আমাকে। তখন শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তোমাকে তো অনেক আগে থেকেই আমি অনেক পছন্দ করতাম, কিন্তু মুখ ফসকে তোমাকে কখনোই কোনো কিছু বলতে পারতাম না, তুমি আমার পুত্রবধূ ছিলে বলে। আসলে বৌমা, তোমাকে দেখে দেখে কতদিন যে আমি ওয়াশরুমে গিয়ে হাত দিয়ে ওই কাজ করেছি তা বলতে পারবো না, কিন্তু আমার পুত্রবধূ বলে তোমাকে কখনোই মুখ ফুটে কখনোই কোনো কিছু বলতে পারি নাই। আর তুমি তো আমার সঙ্গে সবসময় একটু লজ্জায় থাকতে, আর তুমি তো আমাকে বলতে, শ্বশুর আপনাকে একটা বিয়ে দেই। এই বিয়ে দেওয়ার জন্য আমি আর তোমাকে কখনোই কোনো কিছু বলতে পারলাম না। বা শ্বশুর আমাকে এতটা পছন্দ করে আমি তো জানতাম না। আসলে বন্ধুরা, সম্পূর্ণ দোষটা আমারই। আমি আসলে শ্বশুরকে কখনো বুঝতে পারি নাই, বা শ্বশুরকে দিয়ে যে আমি আমার দেহের জ্বালাটা মেটাবো আমি সেইটাও কখনো বুঝি নাই। কত বোকা ছিলাম আমি আরও শ্বশুরকে নিজেই বিয়ে দিয়েছি, খাল কেটে আমি কুমির এনেছি, শ্বশুরকে বিয়ে দিয়েছি। আবার একটা মেয়েও শ্বশুরের সঙ্গে এখন সেও তার শ্বশুরের ভালোবাসা পাচ্ছে। শ্বশুর তাকে সোনা গয়না গহনা শাড়ি কত কিছু দেয়, কিন্তু আমাকে কোনো কিছুই দেয় না। আমি শ্বশুরকে বললাম, আপনি তো নতুন বউকে কত কিছুই দিলেন, আমাকে তো কোনো কিছুই দিলেন না। শ্বশুর আমাকে বলতেছে, আরে আমি তো আমার সহায় সম্পত্তি সব কিছু টাকা পয়সা তোমার নামেই দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে উল্টো সারাক্ষণ বলতে, শ্বশুর আব্বা আপনার একটা বিয়ে করা দরকার, একটা মানুষ আসবে আপনার সঙ্গে গল্প করবে, আপনাকে সময় দিবে, আমার সঙ্গে গল্প করবে, তাই তোমাকে আর কখনো কোনো কিছু বলা হইলো না বৌমা। তখন আমি বললাম, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমি শ্বশুরকে তখন বললাম, এখন তো আর শাপলা নেই, আপনি তো চাইলে এখন আমার সঙ্গে সময় কাটাতে পারেন। তখন শ্বশুরমশাইকে তেল মালিশ করার নামে বন্ধুরা শ্বশুর ওই রাতে আমার সঙ্গে এক মধুর সম্পর্ক গড়ে তোলে, এবং ওই রাতে আমি বুঝি যে আসলে একটা স্ত্রীর স্বামী ছাড়া থাকা তার জীবনে কতটা কষ্ট। আমি শ্বশুরকে বললাম, বাহ শ্বশুর, আপনি তো আমাকে কোনো কিছুই করতে পারতেছেন না। শাপলা তো দেখি সারা রাত চিৎকার চেঁচামেচি করে গড় একেবারে সাউন্ডে ভরে ফেলে, বাঁচাও মরে গেলাম। কই, আপনি আমাকে একটু জুড়ে জুড়ে দেন। শ্বশুর আমাকে বলতেছে, আরে শাপলা তো কচি মেয়ে, এর আগে তো এরকম করে নাই, আর তাছাড়া শাপলাকে মানে জুড়ে দেই, তোমাকে কি ওইভাবে দিব? আমি বললাম, দিবেন মানে তাড়াতাড়ি দেন। শ্বশুর আমাকে তখন আরও জুড়ে দিল, আমাকে বলতেছে, শ্বশুর তোমাকে আমি মায়া করি, তুমি আমার ছেলের বউ বলে। আমি বললাম, মায়া টায়া তখন আর কোনো কিছু করতে হবে না, আপনি জুড়ে দেন তো। তখন বন্ধুরা শ্বশুর আমাকে জুড়ে জুড়ে দেওয়া শুরু করে দিল। তারপর বন্ধুরা এইভাবেই আমার প্রায় অনেক সময় কেটে গেল। তো শাপলা এই 10টা দিন ছিল না। এই 10টা দিন শ্বশুর আমাকে মার্কেটে নিয়ে গেল। মার্কেটে নিয়ে গিয়ে আমাকে সোনা দায়না গহনা শাড়ি চুড়ি ব্রা শ্বশুরের পছন্দ মতো সে আমাকে সব কিছু আমাকে কিনে দিল। এবং বন্ধুরা এই 10টা দিন 10টা রাত সে আমাকে তার নিজের করে প্রায় 24 ঘন্টা আমাকে রাখলো। ওদিকে প্রবাস থেকে আমার স্বামী সোহাগ আমাকে ভিডিও কল দিত রাতে, কিন্তু আমি তার ভিডিও কল ধরতাম না, আমি মোবাইল ফোন বন্ধ করে রাখতাম এবং আমি তাকে বলতাম আমি একটু ব্যস্ত আছি, বিজি আছি। আর এদিকে আমি শ্বশুরের সঙ্গে পার্সোনাল টাইম কাটাতাম, একান্ত সময় কাটাতাম। তারপর বন্ধুরা এইভাবে দেখতে দেখতে শাপলাও চলে আসলো এবং শ্বশুর আর শাপলা আবার একত্রিত হয়ে গেল। এদিকে আমিও আমার স্বামীকে সোহাগকে সময় দিলাম, তবে শ্বশুর মাঝে মধ্যেই প্রায় সময় সে আমাকে সময় দিত। এবং একদিন আমাকে আর আমার শ্বশুরকে শাপলা একসঙ্গে দেখে ফেলে, দেখে আমাকে বলতেছে, ভাবি শেষ পর্যন্ত তুমিও?
আমি বললাম, শোনো শাপলা, এদিকে আসো। দেখো, আমি যদি তোমার মায়ের সঙ্গে শ্বশুরের বিয়েটা না দিতাম, তাহলে কি শ্বশুরকে আজকে তুমি তোমার স্বামী হিসাবে পেতে? শাপলা তখন বলতেছে, না ভাবি, পেতাম না। তাহলে আমি বললাম, এখানে কার অবদান বেশি, আমার অবদান না? শাপলা তখন বলল, হ্যাঁ ভাবি। তখন আমি বললাম, শুনো, তুমিও এই বাড়ির বউ, আমার শ্বশুরের বউ, আর আমি হচ্ছি তার ছেলের পুত্রবধূ। তো তুমিও এই বাড়ির স্ত্রী, আমিও এই বাড়ির স্ত্রী। শুনো, আমার স্বামী তো বিদেশে থাকে, তাই না? আর যেহেতু আমার স্বামী বিদেশে থাকে, আমারও তো একটা মন, শরীর, প্রাণ, তাই না? আজকে থেকে তোমার বয়সও সেম, আর আমার বয়স তোমার থেকে হয়তো 2 বছরের বেশি বড় আমি। তো আমরা যেহেতু একই সমান বয়সের, আজকে থেকে শ্বশুর আমাদের দুজনকে একসঙ্গে সময় দিবে। আর আমার স্বামী যখন বিদেশ থেকে আসবে, তখন শ্বশুর যখন একসময় পারবে না, তার যখন বয়স হয়ে যাবে, ঠিক আছে, তখন আমার স্বামী আমাকে যতটা সুখ দিবে, আমার স্বামীকে বলে আমি তোমাকেও ঠিক ততটাই সুখ দেব। তখন আমরা 2 বউ মিলে এই বাড়িতে সুখে শান্তিতে সংসার শুরু করলাম। তারপর বন্ধুরা, আমি আর এখন থেকে আলাদা রুমে থাকি না। আমি, শাপলা, শ্বশুর, আমরা 3জন একই রুমে এখন থাকি। শাপলা শোয় ডান পাশে, আমি বাম পাশে, আর শ্বশুর মাঝখানে। তারপর বন্ধুরা, আমাদের সংসারে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ।